চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছি, এমন সময় পিছন থেকে কে যেন আমার শার্টের কলার টেনে ধরলো। আমি পিছনে না ফিরিয়ে বললাম, কোন হালার পুত্রে আমার শার্টের কলার ধরছিস? পিছনে ফিরতে দেখি 3জন পুলিশ দাঁড়িয়ে আছে। এই শালার পুত, এতটুকু পিচ্ছি ছেলে হয়ে তুই এখানে বসে সিগারেট খাস? আমি খাই, তাতে আপনার কি? আমার কি মানে? চল থানায়, তারপর হয়ে যাচ্ছি। আমার কি? সরি স্যার, আর কখনো খাবো না, প্লিজ স্যার ছেড়ে দিন। না, তোকে ছেড়ে যাবে না, তোর নামে কেস আছে। আগে তুই আমাদের সাথে চল। পুলিশ আমাকে টেনে টেনে গাড়িতে উঠালো। আমি গাড়িতে বসতেই একটা হ্যান্ডকাপ আমার হাতে লাগিয়ে দিয়ে বলল, এবার কোথায় যাবি বল? আজ তোকে এমন পেটানি পেটাবো দেখিস। আমাকে ওরা থানায় নিয়ে আসলো, জেলে ঢুকিয়ে বলল, তুই 10 মিনিট ওইখানে থাক, আমি আসছি। এই বলে পুলিশটা চলে গেল। আমি বসে রইলাম, ভাবতেছি আমাকে যদি মেরে ফেলে দেয় তাহলে দেখার মতো কেউ থাকবে না, কারণ আমি ইতিম। এইসব ভাবতেছি, এমন সময় পাশে বসে থাকা লোকটা বলল, ভাই, আপনাকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে তাই না? হুম। আমি একজন ছোটখাটো চোর, একদিন ধরা পড়ে গিয়েছিলাম। তখন একবার নিয়ে এসে অনেক মারধরের পরে ছেড়ে দিয়েছিল। এখন আবার ধরা পড়ে গেছি, তাই আর ছাড়ে নাই। ও আচ্ছা। আমরা দুইজন কথা বলতেছি, এমন সময় কে যেন আমাদের ডাক দিল। সামনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমাকে ইশারা করে বলল, এই যে ভাই, এদিকে আসেন। আমি ছেলেটার কাছে যেতে ছেলেটা আমার কানে কানে বলল, ভাই এই নেন চা, এটা খেয়ে নেন, ওরা আপনাকে খুব মারবে। এটা খেয়ে ফেললে আপনার শরীর কাঠের মতো শক্ত হয়ে যাবে, আপনার কোনো ক্ষতিই হবে না। এই তুই এখানে কি করিস রে? স্যার চা দিলাম, ভাইয়া আপনি চাটা খেয়ে কাপটা দেন। এই ছেলে, তাড়াতাড়ি খা। আমি চাটা খেয়ে গ্লাসটা দিয়ে দিলাম। ছেলেটা চলে গেল, আমি দাঁড়িয়ে আছি। আমার শরীরে কেমন যেন একটা পরিবর্তন আসতে লাগলো। পুলিশরা আমাকে মারতে লাগলো, আমি কিছু বলতেছি না। আমার শরীরে একটা বাড়িও লাগতেছে না, আমার হাসতে ইচ্ছে করতেছে। আমি আর কিছু না বলে সোজা দাঁড়িয়ে রইলাম। প্রায় 2 ঘন্টা পেটানোর পর সবগুলো লাঠি ভেঙে গেল। স্যার, এটা তো একজন মানুষ হতে পারে না। মানুষ হলে এতক্ষণে তো ওর মরার মতো অবস্থা হয়ে যেত। কে রে তুই? কে? সত্যি করে বল, না হলে তোকে আরো মারবো। স্যার, আমি একজন এতিম, আমার আব্বু আম্মু মারা গেছে। তোর গায়ের শার্টটা খুলতো। আমি শার্টটা খুলে দিলাম। পুলিশগুলো আমাকে দেখে 3 হাত দূরে সরে গেল। কি হলো স্যার, আমাকে মারবেন না? ভাই, আসলে আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের ক্ষমা করে দেন। আরে স্যার, আপনারা এসব কি বলতেছেন? আমি আর এসব কাজ করিনি। ভাই, আমাদের মাফ করে দেন, চলেন বাইরে চলেন। এই তোরা সবাই ভাইকে ভালো করে খাবার এনে দে। ওরা আমাকে বাইরে নিয়ে আসলো। আমি একটা চেয়ারে বসে বললাম, একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আপনারা এইখানে কয়েকজনকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছেন। আসলে ভাই, আসলে আসলে করতে হবে না, যাদের জেলে ঢুকিয়েছেন সবাইকে নিয়ে আসেন এইখানে, আপনাদেরও একটা ব্যবস্থা করতেছি। প্লিজ ভাই, আমাদের চাকরিটা খাবেন না। এই চাকরিটা চলে গেলে আমাদের পরিবারে কে কি খাওয়াবো? আপনাদের পরিবারের কথা ভাবতে পারছেন, আর ওদের পরিবারের কথা কে ভাববে? ভাই, আমরা ওদেরকে ছেড়ে দিচ্ছি, আর সাথে 20,000 টাকা করে দিয়ে দিচ্ছি। এত টাকা কোথায় পাবেন? ঘুষের টাকা নাকি সব? আসলে ভাই, হ্যাঁ। সবাই আমার সামনে আসতে আমি বললাম, এই তোমরা এই পুলিশগুলোকে জেলে ঢোকাও, এমনভাবে মারবে যে তোমাদের মেরেছিল ওরা। ওরা সবাই মারতে লাগলো। প্রায় 10 মিনিট মারার পর আমি সবাইকে বললাম ছেড়ে দিতে ওদেরকে। এই তোমরা এদিকে আসো, তোমাদের আমি চাকরি দেব। জি করব, কিন্তু আমাদের তো কোনো কাজের অভিজ্ঞতা নাই। সমস্যা নেই, কাজ শিখিয়ে দেব আমি। এই যে এসআই, এদিকে আসেন। জি ভাই, বলেন। আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছিলেন, এখন আমি মেয়েটার খুনের সব কিছু তদন্ত করব। ঠিক আছে ভাই। আমি আমার ফোনটা পকেট থেকে বের করে ফোন দিলাম শুভকে। হ্যালো শুভ। ভাই, আপনি ফোন দিয়েছেন, তাও আবার এতদিন পর? আমি আবার আসতেছি, তোরা রেডি থাক। জি ভাই। এসআই, এদিকে আসেন, মেয়েটার সব রিপোর্ট আমাকে দেন। এই নেন ভাই, এইখানে সব রিপোর্ট আছে। ওকে, আর যদি একটু ক্লু পাই সে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মনে যেন থাকে। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম সেই পিচ্চি চাওয়ালার কাছে। এই ছেলে,
শুনে যাও তো। ভাই বলেন। তুই চল আমার সাথে। ভাইয়া আমি গেলে এইখানের লোকগুলোকে বাঁচাবে কে? এখন আর কোনো অন্যায় হবে না, চল। ঠিক আছে ভাইয়া চলেন। আমি ছেলেটাকে নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি শুভ দাঁড়িয়ে আছে। কিরে শুভ, তুই এখানে? ভাই চলে আসলাম, সবাইকে নিয়ে যেতে হবে তো। ভালো করেছিস এসে। সবাই গাড়িতে ওঠো, আর তুই আমার সাথে যাই। ভাইয়া। তোর নামটা তো জানাই হলো না। ভাইয়া আমার নাম হচ্ছে সাগর। ও আচ্ছা, আজ থেকে তুই আমার সাথে কাজ করবি। আচ্ছা, তোকে ওই ওষুধটা কে দিয়েছে? ওই থানায় একজন পুলিশ অফিসার আছে, খুব ভালো। উনি আমাকে ওষুধটা দিয়েছে। যাদের মারবে তাদের খাইয়ে দিলে আসলে কিছু ঢুকলেও ওরা বুঝতে পারবে না। ও আচ্ছা, ওই পুলিশ অফিসারের নাম জানিস? ভাইয়া জানি, রনি তার নাম। আচ্ছা, তুই ভিতরে যা, আমি আসতেছি একটু পর। ওকে ভাইয়া। আমি চলে আসলাম বাইরে, ফোন দিলাম এসআইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার থানায় রনি নামের কেউ আছে? জি ভাই, আছে। ওনাকে এখনই পাঠিয়ে দিন। আপনি দেখেন, আমি একটা লোকেশন পাঠিয়েছি, আমার এই লোকেশনে তাকে পাঠিয়ে দিন। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি পাঠিয়ে দিতেছি। আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম আমার কেবিনে, বসে আছি। এমন সময় শুভ এসে বলল, ভাই আপনার জন্য খাবার আনছি, খাবার খেয়ে নিন। আচ্ছা খাবার দিয়ে যা, আর সবাইকে বল আজকে চলে আসতে। আজ থেকে আবার শুরু করব আমার রাজত্ব। ভাই এখন তো রাজত্ব করতেছে মিম নামের একটা লেডি মাফিয়া কুইন। কবে থেকে শুরু হয়েছে লেডি মাফিয়া গ্রুপ? ভাই এই তো আজকে 2 বছর চলে। এই লেডি মাফিয়ার জন্য এলাকার মানুষের বয়ে বের হতে পারেন না। ওই দিনও একটা নিরীহ ছেলেকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। কি বলতেছিস এসব? আমাকে আগে জানালে না কেন? আপনাকে জানাবো কি করে? আপনি ওই তো মানা করেছেন আপনাকে আর কখনো ফোন না দিতে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সবাইকে বল আজ থেকে কাজ শুরু করে দিতে। ওই লেডি মাফিয়ার সব খবর আমাকে দিবে। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই একটা মেয়ে আপনার সাথে দেখা করতে চায়, আজ 1 বছর যাবত আপনার সাথে কথা বলতে চাইতেছে। মেয়েটাকে বল আজকে সন্ধ্যায় MS রেস্টুরেন্টে থাকার জন্য। ঠিক আছে ভাই, আমি এখনই বলে দিতেছি মেয়েটাকে। শুভ চলে গেল। আজ অনেক দিন পর এই ঘরে ঢুকলাম। মনে হয় ঘরটা অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু ঘরে কিছুই নেই। আমি আমার ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলাম। আগে সব কিছু অ্যাক্সেস দিতেই চলে আসলো সব। হঠাৎ চোখে পড়ল দুবাইয়ের মাফিয়ার আইডি। কি ব্যাপার, এই মেয়েটাকে? আমি সাথে সাথে ফোন দিলাম দুবাইয়ের মাফিয়াকে। আসসালামু আলাইকুম মেঘ ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ইমরান? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোমার সাথে ওই মেয়েটাকে? ওই এটা হচ্ছে আমার বউ, 3 দিন হয়েছে বিয়ে করেছি। ও আচ্ছা, আমি আবার আসতেছি দুবাই। এবার সারা পৃথিবী রাজত্ব করব। ভাই আপনি আসলে আমার কি হবে? আমি তো তখন পুরাই পিঁপড়া। এই 5টি বছর তো তুমি ছিলে, এখন আমি চলে এসেছি, এখন আমি রাজত্ব করব। আচ্ছা ভাই আপনার ইচ্ছা, আপনি যখন আপনার চেয়ারে বসিয়ে আছেন, এখন আমি তো আর আপনাকে বলতে পারবো না। আমি যখন আছি আমি ওই থাকবো। আচ্ছা, তোমাকে পরে একটা ব্যবস্থা করে দিবনি। আর তোমার মাফিয়া হওয়ার কি দরকার? এই 5 বছরে তো অনেক কিছু করেছো। ভাই আচ্ছা ঠিক আছে, কবে আসবেন? এই তো সামনের সপ্তাহেই আসবো। আমার গ্যাংয়ে হয়ে যারা কাজ করতো তাদের বলে রাখো। ওকে ভাই, আমাদের সবার কাছে গ্রুপ আছে, সবাই আসবে, গ্রুপ আপনার সাথে কথা বলিয়ে দিবনে। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বললাম না, ফোন কেটে দিয়ে বসে আছি। কখন যে 5টা বেজে গেছে খেয়ালই নেই। হঠাৎ শুভ এসে বলল, ভাই আপনি যাবেন কখন? কয়টা বাজে? এখনই কিসের চলে যাবি? 5টা বেজে গেছে। আপনার না একটা জায়গায় যাওয়ার কথা? আচ্ছা, আর রেডি হয়ে আসতেছি, তুই যা। আচ্ছা ঠিক আছে। আমি রেডি হয়ে চলে আসলাম গাড়িতে। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো MS হোটেলের সামনে। আমি ভিতরে যেতেই মেয়েটা আমাকে ইশারা করে বলল, এদিকে আসেন। আমি মেয়েটার কাছে গিয়ে সামনে টেবিলে বসে পড়লাম। বসতে মেয়েটা বলল, আপনার ব্যাপারে আমি সব কিছু জানি। আমি চাই আপনার সাথে কাজ করতে। প্লিজ ভাইয়া,
আপনার সাথে রাখবেন আমাকে? তুমি তো মেয়ে মানুষ, কিভাবে কাজ করবে? আমি এই কাজ পারি। আমি একজন সিআইডি অফিসার ছিলাম। ও আচ্ছা, কি কি কাজ পারো শুনি? হ্যাকিং থেকে শুরু করে সব কাজ পারি। আচ্ছা ঠিক আছে, কাল তোমার ঠোঁটের একটা পরীক্ষা হবে, তুমি ঠিক ঠিকানায় চলে আসবো। ঠিক আছে। আমি চলে আসলাম বাইরে, গাড়িতে এসে বসে আছি। এমন সময় শুভ দেখি সামনে থেকে আসতেছে। কিরে শুভ, কোথায় গিয়েছিলি তুই? এই তো ভাই এখানে। আচ্ছা গাড়িতে ওঠ, গাড়িটা স্টার্ট দিয়ে নীল ফার্মারিতে যা, ওইখানে একটা কাজ আছে। ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। আমি চলে আসলাম নীল ফার্মারিতে। গ্রামের রাস্তা দিয়ে ঘুরতেছি, এমন সময় মনে পড়লো আমার এক বন্ধুর কথা। আমি চলে আসলাম ওর বাড়িতে। রহিম, বাড়িতে আছিস নাকি? কে আমাকে নাম ধরে ডাকে রে? আমি মেঘ, একটু বাইরে আয়। মেঘ, তুই এতদিন পর কোথায় থেকে আসলি? এই তো শহরে চাকরি করি, তাই তো আসা হয় না। ও আচ্ছা, ভিতরে আয়। আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে বসে বসে কথা বলতেছি। এমন সময় রহিম বলল, মেঘ, তোদের তো অনেক জায়গা সম্পত্তি আছে, আমাকে কিছু দিবি? খেতে ফসল করব। আচ্ছা তুই আমাদের বাড়ির পিছনে বড় একটা ফসল করিস, সমস্যা নেই। আচ্ছা তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না, আমি খাবার খাবো না। আব্বু আম্মুর কবরটা দেখতে আসলাম। ওইখানে তো একটা অফিস তৈরি করতেছে। কি বলিস? আমাদের জায়গায় অফিস তৈরি করতেছে কে? তোর চাচা আবুল মিয়া। আচ্ছা আমি আসতেছি চাচার বাড়ি থেকে। এই বলে বেরিয়ে পড়লাম চাচার বাড়ির উদ্দেশ্যে। চাচা বাসায় আছেন নাকি? কিরে মেঘ, এতদিন পর আসলি যে এইখানে? আমাদের গ্রামে তো আমরাই তো আসবো, তাই না? তা তো আসবি, আয় ঘরে এসে বস। না, বসবো না। শুনেছি তুমি নাকি আমাদের জমিতে অফিস তৈরি করতেছো, তা আবার আব্বু আম্মুর কবরের উপরে। তুই এতটুকু একটা ছেলে, তুই আমার কি করতে পারবি রে? তুই তো এখনো আমার জন্য পিচ্ছি। যা এখান থেকে। কাজটা কি বন্ধ করবেন না? না, আমি কাজ বন্ধ করব না, দেখি তুই কি করতে পারিস। আচ্ছা ওয়েট, একটু দেখ আমি কি করতে পারি। এই বলে ফোন দিলাম শুভকে। হ্যালো শুভ। ভাই বলেন। এখনই আমার বাড়ির পিছনে দেখ একটা অফিস তৈরি হচ্ছে, ওটা পুরো ভেঙে চুরমার করে ফেল। ঠিক আছে ভাই, আমি এখনই আমার কয়েকজন লোক ডেকে নিতেছি, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। ঠিক আছে তাড়াতাড়ি কর, 30 মিনিটের পর ফোন দিচ্ছি আমি। ঠিক আছে ভাই। আমি ফোন কেটে চাচাকে বললাম, চাচা এখন আপনি যা খুশি করে নিতে পারেন, 10 মিনিটের ভিতরে আপনার অফিস আপনার সামনে ধসে পড়বে। আচ্ছা দেখি তোর কত পাওয়ার। আমি দাঁড়িয়ে রইলাম চাচার উঠানে। 15 মিনিট পর শুভ ফোন দিল। হ্যালো শুভ, বল। ভাই কাজ শেষ, আপনি চাইলে এসে দেখতে পারেন। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। চাচা চলেন, আপনার সামনে দেখতে পারবেন আপনার অফিস। এই বলে চাচাকে নিয়ে চলে আসলাম আমাদের জমিতে। চাচা তার অফিসে এমন অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে গেল। কি চাচা, এখন মাথায় হাত দিলেন কেন? আগেই বলেছিলাম যে অফিসটা বন্ধ করে দিতে, আর চাইলে এটা ওঠাতে পারতা। তুমি আমার কথা শোনো নাই, এখন দেখো কেমন হয়। মেঘ, আমি তোকে ছাড়বো না। আমার 10 বছরের সকল টাকা তুই সব শেষ করে দিয়েছিস। এই শুভ, চাচাকে 50 লাখ টাকা দিয়ে দিত। আর চাচা তোমাকে যদি দেখিয়ে দিই এইখানে বা আমাদের জমিতে অফিস তৈরি করতে, আবার এমন করবে? ভাই এই নেন, এখানে 50 লক্ষ টাকা আছে। ওনাকে দিয়ে আয়। এই নেন, এখানে 50 লক্ষ টাকা আছে। চাচা এখন আপনি বাসে যান, আমি বাবা মার কবরের সামনে চলে আসলাম। বাবা মা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ছেলেটা এই দুনিয়াতে একা এখন, তোমাদের ছেলে আমি থাকবো কেমন করে? মা বাবার কবরে জিয়ারত করে চলে আসলাম রহিমদের বাসায়। রহিম এখন যাই রে, আমাদের জায়গাগুলো দেখে রাখিস, আর এনে আমার ফোন নাম্বার, যদি কিছু হয় তাহলে ফোন দিস আমাকে। খাবার খেয়ে যা, তোর ভাবি রান্না করছে। না রে, আজ আর খাবো না, আবার আসবো ওই দিনে খাবো। আজ অনেক দেরি হয়ে গেছে, এখন যেতে হবে। একটু বস, খাবার খেয়ে যেতে পারবি, রান্না হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই শুভ চল ফ্রেশ হয়ে নিবি। ভাইয়া চলেন। আমরা দুজনে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। খাওয়া দাওয়া করে সন্ধ্যায় রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা আস্তে আস্তে রাত প্রায় 11টা বেজে গেছে। এই সময়টা মনে হয় ঢাকার জন্য কিছুই না।
কারণ এ সময় মানুষ সব বাইরে ঘোরাঘুরি করে। আমি চলে আসলাম আমার বাসায়, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। এমন সময় তানিয়ার ফোন। তানিয়া হচ্ছে আমার বান্ধবী। হ্যালো তানিয়া। কিরে, কোথায় আছিস? আজ তোকে এতগুলো ফোন দিয়েছি, খবর আছে? তোর ফোন বন্ধ কেন? ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই বারবার বন্ধ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আমাকে বলবি না কাল সকাল 10টায় MS রেস্টুরেন্টে দেখা করবি? কেন? এমনি তোকে বলছি দেখা করতে, তাই দেখা করবি। আচ্ছা ঠিক আছে, দেখা করবো নি। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। ফোন রেখে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠলাম পরের দিন সকাল 9টায়। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় তানিয়া আসলো। কিরে, কখন আসলি? এই তো একটু আগে মাত্রই খাওয়া দাওয়া করলাম। ও আচ্ছা, এই নে তোর জন্য একটা নতুন ফোন। আমি ফোন দিয়ে কি করব? তুই চালা। আমার তো 2টা ফোন আছে, আর নিয়ে কি করব? এই নে, এটা রাখ। আমি ফোনটা রেখে দিলাম পকেটে। কিছু বলবি নাকি? না, চল আজকে সারাদিন তোকে নিয়ে ঘুরবো। আমার সাথে ঘুরে কি করবি? তুই বয়ফ্রেন্ডের সাথে ঘুর গিয়ে। তুই কি বুঝিস না কিছুই? আমি কার জন্য এত কিছু করি? আল্লাহ! কি বুঝবো? তুই যা চাইতেছিস এটা কখনো সম্ভব না। তুই চাইলেই সম্ভব। আমি তো তোকে বলি নাই যে আমাকে কাজ করে খাওয়াতে। আমি একজন ডাক্তার, আমার টাকায় তুই বসে বসে খেতে পারবি। তুই কি আমাকে সারা জীবনে বসে বসে খাওয়াবি নাকি? আমার কিছু করতে হবে না? না, তোর কিছু করতে হবে না, তুই শুধু একবার রাজি হয়ে যা, তাহলেই হবে। আরে 2-3টা বছর যাক, তারপর না হয় ভেবে দেখবো। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, যদি কখনো না বিয়ে করিস তাহলে তোকে আমার বউ বানাবো। এখন চল আমার সাথে ঘুরবো। না, এখন একটা কাজ আছে, ওইটা করতে হবে। কি কাজ আছে শুনি? তুই তো কোনো কাজই করিস না, তোর আবার কি কাজ? এটা সিক্রেট, বলা যাবে না। আচ্ছা চল, আমি তোকে নামিয়ে দিয়ে আসি। না, এখন আমি বাসায় যাব, তারপর ওই কাজেই যাব। আচ্ছা ঠিক আছে, যা। আমি চলে আসলাম রেস্টুরেন্টের বাইরে। এসে দেখি শুভ দাঁড়িয়ে আছে। কি রে, তুই এইখানে কেন? আমার বোন এসেছে, তাকে নিয়ে এসেছিলাম। ও আচ্ছা, তোর বোনকে তো দেখিনি আগে। একদিন দেখা করিয়ে দিব না ভাই, আপনি বাসা যান, আমি আসতেছি একটু পর। ঠিক আছে আয়। আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। কিছুক্ষণ পর শুভ আসলো বাসায়। ভাই চলেন। চল। আমি চলে আসলাম গাড়িতে। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। কিছুক্ষণ পর চলে আসলাম সেই ডক্টরের কেবিনে। ডক্টর, এই যে রীতা নামের মেয়েকে ধর্ষণ করেছে, এটা DNA টেস্ট দেখতে চাই আমি। এখন তো দেখানো সম্ভব না। কেন সম্ভব না? আপনি এইখানে লিখে দিয়েছেন এই মেয়েটা হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু আমার লোকেরা বলছে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। না, আপনার লোকেরা ভুল বলেছে, ওরা এমনিতেই বলেছে। আচ্ছা, আমি আবার মেয়েটার সব কিছু চেক করব। যদি আমার কথা সত্যি হয় তাহলে ডক্টর আপনার 14টা বাজিয়েই ছাড়বো। ভাই আমাকে মাফ করে দেন, ওই এসআইয়ের কথায় আমি এসব করেছি। ও আচ্ছা, তাহলে আসলো রিপোর্টটা দেখি তো। এই নেন আসলটা, মেয়েটাকে ধর্ষণ করেছে ওই এসআই আর তার 2জন কর্মচারী। আচ্ছা, তোকে মাফ করে দিলাম। আর কোনোদিন যদি এমন করেছিস তাহলে এটা দেখছিস তো, এই যে সামান দিয়ে দেবো, পিছন দিয়ে বের হয়ে যাবে, মনে যেন থাকে কথাটা। ভাই বুঝতে পারছি, আর কখনো এমন ভুল হবে না। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে চলে আসলাম থানায়। এই ছেলে, এসআই কোথায় গেছে? স্যার তো আজকে আসে নাই, স্যারের কি যেন হয়েছে। ও আচ্ছা। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। শুভ, চল এসআইয়ের বাসায়, এরপর ওর খবর আছে। ভাই এর তো 3টা বাড়ি, এখন কোন বাড়িতে থাকে কে জানে। ওর ফোনের লোকেশন ট্র্যাকিং কর, তাহলেই তো হয়। একথা আমার মাথায় আসে না। আমি আর কিছু না বলে ট্রেকিংটা শুরু করলাম। 25 মিনিটে চলে আসলাম এসআইয়ের বাসায়। কলিং বেল দিতে এসআইয়ের বউ এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার বাসায় আছেন? না, উনি তো কাল রাতে কোথায় যেন গিয়েছে, আর বাড়িতে আসে নাই। ও আচ্ছা, 1 গ্লাস পানি খাওয়াতে পারবেন? নি আসেন ভেতরে, আমি পানি দিতেছি। আমি শুভকে ইশারা করে ঘরে চেক করতে বললাম। শুভ চলে গেল চেক করতে। চেক করা শেষ হতে এসআইকে ধরে নিয়ে আসলো।
ভাই এই দেখেন দৌড়ে নিয়ে আইছি এসআইকে। ভালো করেছিস, চল এই শালাকে নিয়ে। আমার স্বামী কি করেছে তাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আপনি আমাদের সাথে চলেন, তাহলে সব বুঝতে পারবেন কি করেছে। চলেন, আমিও দেখতে চাই কি করেছে। আমি সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। সবাইকে নামিয়ে ভিতরে চলে আসলাম। আপু, আপনি আমার সাথে আসেন। আমি এসআই এর বউকে নিয়ে চলে আসলাম মর্গে। এই দেখেন, এই মেয়েটাকে আপনার পর আর 3 জন মিলে ধর্ষণ করে মেরে ফেলেছে। ছি ছি, আমার বর এতটা নিচু হতে পারে আগে জানতাম না। এই কুত্তার বাচ্চা, আমাকে দিয়ে তোর হয় না? তুই কেন ওই মেয়েটাকে মেরে ফেললি? প্লিজ বউ, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। আর কখনো এমন করতেও হবে না। আমি চললাম, কাল আয়, তোকে ডিভোর্স দিয়ে দিব। প্লিজ বউ, আমাকে ছেড়ে যাইও না। আপু না বলে আপনাকে ভাবি বলে ডাকি। ভাবি, আপনিই বলেন কি করব আপনার বরকে। আপনাদের যা খুশি করতে পারেন, আমার কিছু বলার নেই। বড় একটা রড গরম করে দিলাম এসআই এর পায়ের বাড়ি। এসআই চিৎকার করতে করতে বলল, প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আর কখনো এসব খারাপ কাজ করব না। তোর সেই ক্ষমতা থাকলে তো করবি। ভাবি, আপনি আপনার বরকে যা খুশি করতে পারেন, আমি আর কিছু করব না। এই পায়ে 2টা বাড়ি দিচ্ছি, এটা যদি মনে থাকে তাহলে আর কখনো করবে না এমন কাজ। আমি আর কিছু করব না। ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হোক, আর বাড়ির বাইরে দেখলেই যাতে গুলি করে মেরে ফেলে সেই আদেশ দেওয়া হোক। আচ্ছা ঠিক আছে, এখন আপনি এনাকে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। এসআইকে নিয়ে চলে গেল। এসআই হাঁটতে পারছে না ঠিক মতো, মনে হয় পায়ের হাড্ডি ভেঙে গেছে। ভাই 2 দিন পর একটা মিশন আছে। দুবাইয়ের মাফিয়া কিং আমাদের সাথে ছলনা করেছে। এখন আপনাকে আপনার আসনে বসতে দিবে না বলেছে। আচ্ছা ঠিক আছে, আর 1 সপ্তাহ পর তো যাচ্ছি, এরপর দেখি ও কিভাবে আমার আসনে বসতে দেয় না। আচ্ছা এখন আমি বাসায় চলে যাই, যদি কোনো কাজ লাগে তাহলে ফোন দিস। ঠিক আছে ভাই, চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, কারো আশা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আমি চলে আসলাম বাসায়, ফ্রেশ হয়ে শুয়ে আছি। এমন সময় তানিয়ার ফোন। কি করো এখন? শুয়ে আছি, তুই কি করিস? এই তো বসে আছি। খাওয়া দাওয়া করেছিস দুপুরের? না কিছু করি না, তুই কি করছিস? না, আমিও করি নাই। একটু আসতে পারবি? তোর সাথে দুপুরের লাঞ্চটা করতাম। আমার বাসায় চলে আয়, আমার এইখানে লাঞ্চ করতে পারবি। আমি তো তোর বাড়ি চিনি না, যাব কি করে? 3 রাস্তার মোড়ে এসে বলবি 102 নম্বর বাড়িতে যাব, তাহলে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আমি খাবার অর্ডার দিয়ে দিলাম। 10 মিনিটের ভিতরে খাবার চলে আসলো। খাবার রেডি করে বসে আছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম, দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। ভিতরে আয়। তোর বাড়ি তো অনেক সুন্দর। ভাড়া থাকিস না নাকি তোদের নিজেদের বাড়ি ওটা? এটা আমার বাড়ি, ভাড়া থাকি না। ও আচ্ছা। যারা ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নিবি। আমি খাবার রেডি করে রাখলাম, তানিয়া ফ্রেশ হয়ে আসলো। দুজনে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে কিছুক্ষণ পর গল্প করলাম। তানিয়া বলল, আচ্ছা আমি এখন চলে যাই, একটা পেশেন্ট আছে, ওর চেক আপ করতে হবে। নামিয়ে দিয়ে আসতে হবে নাকি চলে যেতে পারবি? একাই চলে যেতে পারবো, তোর যেতে হবে না। আর বিকাল 5টায় মিনা পার্কে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। তানিয়া চলে গেল। আমি শুয়ে শুয়ে গান শুনতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠলাম, ফোনের রিংটোন নে। তাকিয়ে দেখি তানিয়া ফোন দিয়েছে। ওই তুই কোথায়? সরি রে, ঘুম থেকে উঠলাম মাত্র। তুই একটু বস, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই আছি, তুই তাড়াতাড়ি আয়। আমি ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে চলে আসলাম পার্কে। এসে দেখি তানিয়া বসে আছে গাছতলায়। কতক্ষণ হয়েছে বসে আছিস? 30 মিনিট হয়েছে আমি এইখানেই বসে আছি। ও আচ্ছা, একা থাকি তো তাই, কেউ ডেকে দেওয়ার মতো মানুষ নেই। আমি তো বলেছি আমায় বিয়ে করে নে, আমি চলে যাই তোর বাড়িতে। বলছি তো 3 বা 4 বছর যাক, তারপর বিয়ে করব। আচ্ছা যা, আমার জন্য বাদাম নিয়ে আয়। তুই বস, আমি আনতেছি। এই বলে চলে আসলাম বাদামওয়ালার কাছে। মামা 50 টাকার বাদাম দেন তো।
এই নিন আপনার বাদাম। আমি বাদাম নিয়ে চলে আসলাম তানিয়ার কাছে। বসে বসে বাদাম ছুলিয়ে দিতেছে তানিয়া। একটা খাচ্ছে আর একটা আমাকে দিচ্ছে। আমাদের বাসায় না হয় চলে আয়, ভালোই তো হবে। না, আমি আমার বাড়িতেই থাকবো। প্রায় 1 ঘন্টা পার্কে থাকার পর চলে আসলাম বাইরে। তানিয়া, এখন আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, যা। কাল দেখা করতে পারবি সকাল 10টায়? আচ্ছা ঠিক আছে, ফোন দিস যদি উঠতে না পারিস। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়। একা একা ভালো লাগতেছে না, তাই শুভকে ফোন দিলাম। হ্যালো শুভ। ভাই বলেন। একা একা ভালো লাগতেছে না, তুই একটু আসবি? সাবিনাকে ফোন দেন, চলে আসবে। একটা মেয়ে আমার বাড়িতে থাকবে, তাও আবার একা একটা ছেলের সাথে। তাহলে আমাদের ডেরায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি সবাই বসে বসে আড্ডা দিতেছে। আমিও তাদের সাথে যোগ দিলাম। রাত প্রায় 2টা, সবাই বসে বসে আড্ডা দিতেছি। ভাই এখন কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। আচ্ছা এখন চল ঘুমিয়ে পড়ি, কাল আবার একটা মিশন আছে, ওইখানে যেতে হবে। আমি তো ভাই মিশনের ব্যাপারে কিছুই জানি না, আপনি কোথায় থেকে জানলেন? আমার খবরে কি বলেছে? ও আচ্ছা। আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম মিশনে। এলাকাটা খুব নির্জন। শুভ, এই নে ছোট্ট ক্যামেরাগুলো গাছে লাগিয়ে দে, ওরা আসলে আমরা টের পেয়ে যেতে পারি। ঠিক আছে ভাই। আমি আর শুভ চলে আসলাম একটা বড় গাছের নিচে। পিছনের দিকে তাকিয়ে দেখি বর্ডার। এখন বুঝতে পারছিস তো এই রাস্তায় কেন বেছে দিয়েছে? প্রায় 30 মিনিট পর গাড়ির আওয়াজ শুনতে পেলাম। শুভ, রেডি হয়ে নে, ওরা চলে এসেছে। ভাই। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। গাড়ির সামনে আসতে পিস্তলে সাইলেন্সার লাগিয়ে গাড়ির চাকায় গুলি করলাম। গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খেলো। গাড়ি থেকে কিছু লোক নেমে ড্রাইভারকে বলল, এই ড্রাইভার, এইখানে থামিয়ে দিলে কেন? ভাই, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, অনেক সময় লাগবে এটা ঠিক করতে। তাহলে এই মেয়েগুলোকে আমরা কিভাবে বর্ডার ফাঁস করব? ভাই, আপনি ওই গাড়িগুলো সামনের দিকে নিয়ে যান আর একটা লোক দিয়ে যান আমার কাছে। যদি বিশ্বাস না হয় আমাকে। আমি তোকে বিশ্বাস করি, তুই আমাদের সাথে আজ 10 বছর ধরে কাজ করতেছিস। তাহলে আপনি সামনের দিকে যান, আমি আসতেছি। ওরা সামনে যেতে আমার লোকগুলো সবাইকে ঘিরে ধরলো। আমি ওদেরকে সামনে যেতেই ওরা আমাকে দেখে পালাতে লাগলো। এই সবাই গুলি চালাও ওদের উপর, এটা বলতে সবাই গুলি চালাতে লাগলো। আমি আর কিছু না বলে লিডারের পিছনে দৌড় দিলাম। কিছু দূর যেতে লিডারের পায়ে গুলি করলাম, তবুও হার মানছে না। অন্য পায়ে গুলি করতে লিডার পড়ে গেল। আমি লিডারের কাছে গিয়ে বললাম, কী রে, বেশি দৌড়াচ্ছিলি না? এখন চল আমার সাথে। এই বলে লিডারকে নিয়ে চলে আসলাম ওইখানে। এসে দেখি পাচারকারীর লোকেরা সবাই মাটিতে পড়ে আছে। বাহ শুভ, বাহ, আর চমৎকার একটা কাজ করেছিস। ভাই, ওদেরকে কি করব? হাসপাতালে পাঠিয়ে দিব নাকি পুলিশকে বলবো? এসআই শরীফকে ফোন দে। ওকে ভাই। কিছুক্ষণ পর এসআই শরীফ চলে আসলো। আমাকে দেখে সালাম দিয়ে বলল, ভাই আপনি চলে যান, আমি সব দেখে নিতেছি। কাল যেন সবাইকে জেলে পাই। যদি একটা লোক কম হয় তাহলে আপনার খবর আছে। এই শুভ, কয়জন আছে মোট? এইখানে গুনে দে। ভাই 147 জন আছে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ পর শুভ আসলো। আমি আর শুভ চলে আসলাম আমাদের ডেরায়। ফ্রেশ হয়ে বসে আছি। শুভ বলল, ভাই এখন তো রাত হয়ে গেছে, খাবেন কিছু? চল আজকে টাউন থেকে খেয়ে আসবো সবাইকে বল রেডি হতে। ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি সবাইকে বলে আসতেছি। আচ্ছা যা। শুভ চলে গেল। আমি রেডি হয়ে বসে আছি। প্রায় 10 মিনিট পর শুভ এসে বলল, ভাই চলেন, সবাই রেডি আছে। আচ্ছা চল। আমি সবাইকে নিয়ে চলে আসলাম টিওনে। শুভ, কোন হোটেলে যাবি? ভাই এখানে একটা হোটেল আছে, গরুর মাংস আরো অনেক কিছু রান্না, পুরাই বলতে গেলে অমৃত। তাহলে ওই হোটেলে চল। আমরা সবাই চলে আসলাম হোটেলে। আমি ভিতরে যেতে একটা লোক আমাকে দেখে বলল, এই সবাই এদিকে এসো, ভাই এসেছে, এই সবাই মাফিয়া আমাদের হোটেলে এসেছে। আমি তো পুরোই অবাক, কারণ আমাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। এই ছেলেটা দেখলো কি করে? আমি শুভকে ইশারা করে বলতেই শুভ চলে গেল ছেলেটার কাছে। এই ছেলে একদম চুপ, ভাই এসেছে তোদের হোটেলে, এটাই তোদের ভাগ্য। যা যা ভালো খাবার নিয়ে আয়, যা ভালো ভালো খাবার নিয়ে আয় ভাইয়ের জন্য। আর যদি শুনতে পাই বলিস ভাই এসেছে, তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আর বলবো না।
আপনি উপরে চলে যান, ভাইকে নিয়ে আমি খাবার আনতেছি, আর বাকি যারা আছে সবাইকে এইখানেই বসতে বলেন। সবাই একসাথেই খাবো, কেন আলাদা হবে না? আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন। শুভ চলে আসলো। আমি আর শুভ এক কোনায় গিয়ে বসে পড়লাম। পুরো হোটেলের লোক ভরে গেছে। আমাদের খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের ডেরায়। শুভ বলল, ভাই আমি কি এখন চলে যাব নাকি আপনি আমাদের সাথে যাবেন? তোর সাথে গিয়ে আমি কি করব? তুই যা, আমি না হয় ওইখানে থাকি ওদের সাথে। ভাই আপনি চলেন আমার সাথে, ভালো লাগবে আপনারও। আচ্ছা ঠিক আছে চল। আমি শুভর সাথে চলে আসলাম তার বাসায়। কলিং বেল দিতে শুভর আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, কি রে শুভ, সারাদিন কোথায় ছিলি? রাত তো কম হলো না, তুই এখনো বাসায় ফিরিস নাই, তাই ভাবলাম কাজে ব্যস্ত আছিস। আম্মু, আমার অফিসের একজন বন্ধু এসেছে, আজকে থাকবে। ভিতরে এসো বাবা। শুভ যা, তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। আম্মু আমরা খেয়ে এসেছি, আর খাবো না। ও আচ্ছা, যা তাহলে ঘুমা গিয়ে, অনেক রাত হয়েছে। আমি আর শুভ চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। দুজনে বিছানায় কখনো যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। সকালে শুভরটাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে বসে আছি। শুভ বলল, ভাই নিচে চলেন, খাওয়া দাওয়া করবেন, আম্মু খাবার রান্না করেছে। ঠিক আছে চল। আমরা নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই বসে আছে খাবার টেবিলে। আমাকে দেখে শুভর আম্মু বলল, আসো বাবা। আমি গিয়ে টেবিলে বসতে বিরিয়ানি, পোলাও, মটন, মাছ, দুধ, ডিম, মুরগি মনে হয় বাজারে সব কিছুই কিনে এনে ফেলেছে। শুভ, এইসবের কি দরকার ছিল? ভাই আপনি খান, আপনার জন্যই এত ব্যবস্থা করেছি। আমি খেতে লাগলাম। খাচ্ছি এমন সময় শুভর আম্মু বলল, বাবা, তোর আব্বু আম্মু কেমন আছে? আমার আম্মু আব্বু মারা গেছে আরও 4 বছর আগে। ও আচ্ছা, তো তুমি এখন কার কাছে থাকো? কারো কাছে থাকি না, অফিসে কোয়ার্টারে থাকি। আমার একটা কথা রাখবে? জি বলেন। আজ থেকে তুমি আমাদের বাসায় থাকবে, শুভর সাথে থাকতে পারবে না? কিন্তু আন্টি, আপনাদের যদি সমস্যা হয় আমি থাকলে? না, আমাদের কোনো সমস্যা হবে না, তুমি থাকতে পারো। শুভ, তুই কিছু বলিস না কেন? ভাই আপনি এখান থেকে যান, ওখানে একা একা থাকতে হবে না, এখানে সবাই আছে, কথা বলতে পারবেন, আর সময়টাও কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় শুভ বলল, ভাই একটু ডেরা যেতে হবে, আপনার সব কিছু এখানে আনতে হবে, আর বাকি যা আছে ওইগুলো তো নিয়ে আসতে হবে। আচ্ছা তুই ডেরাই যা, আমি বাড়ি থেকে আসতেছি। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম আমার বাড়িতে। সব কিছু নিয়ে চলে আসলাম শুভর বাসায়। কলিং বেল দিতে তানিয়ে এসে দরজা খুলে দিল। আমি তানিয়েকে দেখে তো অবাক। মেঘ, তুই এখানে? এটা আমার বন্ধুর বাসা। তুই এইখানে কি করিস? আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? এটা তোর বাসা মানে? এটা আমাদের বাসায়। তুই কি শুভর বাসায় এসেছিস? শুভ আমার বন্ধু। শুভ হচ্ছে আমার ভাই। ভেতরে আয়। আমি ভিতরে গিয়ে ব্যাগটা রেখে আসলাম শুভর রুমে। নিচে এসে দেখি আন্টি আর তানিয়ে বসে আছে। আন্টি কি দেখতেছেন? এই তো খবর শুনতেছি, গতকাল নাকি মাফিয়া কিং MS পুরান ঢাকায় রেস্টুরেন্টে খেতে এসেছিল। খুব দেখার ইচ্ছা উনাকে আমার। এত ইচ্ছে কেন জানতে পারি? MS গ্যাংস্টার, গরিবের বন্ধু, সবার ভালো করে, সবাইকে সাহায্য করে। ও আচ্ছা, এই এতটুকুই জানেন নাকি? না, আরো অনেক কিছু জানি, বলে বোঝাতে পারবো না তোমাকে। ও আচ্ছা, আমি কথা বলতেছি। এমন সময় কলিং বেলটা ভেজে উঠলো। তানিয়ে গিয়ে দরজা খুলে দিল। ভিতরে এসে শুভ বলল, ভাই একটু রুমে আসেন, কথা আছে। চল। আমি ঘরে আসতে শুভ বলল, ভাই আমাদের একটা লোক মারা গেছে। কি বলতেছিস? কিভাবে মারা গেছে? ইনফরমেশন আনার জন্য অন্য গ্যাংস্টারের গ্রুপ জয়েন করেছে। গতকাল ওইখানে গ্যাংস্টার সব জেনে যায়, পরে মেরে ফেলেছে। ও আচ্ছা, ওর বাসায় কে কে আছে? ওর মা, বাবা, বউ আর একটা বাচ্চা আছে। ও আচ্ছা, চলো ওদের বাড়িতে। এখনই যাবেন নাকি? এখনই যাব। তার লাশ কি নিয়ে আসা হয়েছে? আমরা চলে আসলাম ওই লোকটার বাড়িতে। এসে দেখি সবাই কান্না করতেছে। সবাই ওকে গোসল করিয়ে কবরে দিয়ে চলে আসলাম ওদের বাড়ি।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? চাচা, আমি রায়হানের বন্ধু। রায়হান আমার কাছে কিছু টাকা রেখে গিয়েছিল, ওই টাকাগুলো দিতে এসেছি। আর এই নেন, এই দুটো এটিএম, 90 লক্ষ টাকা আছে, অফিস থেকে দেওয়া হয়েছে। আর এই নেন, এটা রায়হানের এই মাসের বেতন, আর বাকি টাকাগুলো। ধন্যবাদ বাবা তোমাকে। আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদেরকে প্রতি মাসে রায়হানের বেতন দেওয়া হবে। আপনারা ওই টাকায় খাওয়া দাওয়া করে নিতে পারবেন পুরো মাস। তোমরা বসো। না, বসবো না, এখন চলে যাব, আমাদের কাজ আছে। এই বলে চলে আসলাম গাড়িতে। শুভ, গাড়িটা ডেরায় নিয়ে যা। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম ডেরায়। এই রায়হানের সাথে কার কার যাওয়ার কথা ছিল? ভাই, আমাদের দুজনের যাওয়ার কথা ছিল, কিন্তু রায়হান আমাদের যেতে দেয় নাই তার সাথে। ও আচ্ছা। শুভ, কোন মাফিয়ার গ্যাংস্টার মেরেছে রায়হানকে? এখনই খোঁজ লাগা। ভাই খোঁজ লাগিয়ে দিয়েছি, বেশিক্ষণ দেরি লাগবে না, রাতের মধ্যেই খবর পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আর সবাই মিশনের জন্য রেডি থাকো, কালকে মিশন হবে ওই মাফিয়াদের দলের সাথে। এই বলে আমি বাইরে এসে গাড়িতে বসে বললাম। গাড়িতে বসতেই শুভ এসে বলল, ভাই খোঁজ পেয়ে গেছি, দুবাইয়ের মাফিয়া ইমরানের লোকেরা রায়হানকে মেরেছে। আচ্ছা ঠিক আছে, কাল ইমরানের শেষ দিন হবে, কালকেই দুবাই যাওয়ার ব্যবস্থা কর। ভাই মাথা গরম করবেন না, কাল যদি আমরা যাই তাহলে আমরা ওদের কিছুই করতে পারবো না, কারণ ওদের পাওয়ার আছে দুবাইয়ে, সব জায়গায় ওদের লোক আছে, আমাদের লোক খুব কম। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো মনে হয় ওটাই কর, কিন্তু খুব তাড়াতাড়ি করবি। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, রায়হানকে মারা প্রতিশোধ তো নিয়েই সারবো। এখন চল, বাসায় চল, খুব মাথা ব্যথা করতেছে। এই নেন, এই ট্যাবলেটটা খেয়ে নেন, মাথা ব্যথা কমে যাবে। আমি ট্যাবলেটটা খেয়ে সিটের সাথে হেলানি দিয়ে শুয়ে পড়লাম। শুভ গাড়ি চালিয়ে চলে আসলো বাসায়। আমি নেমে কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। কি হয়েছে রে শুভ ওর? আম্মু মাথা ব্যথা করতেছে, একটু ঘুমালেই কমে যাবে। ও আচ্ছা, যা তাহলে তোর রুমে নিয়ে শুইয়ে দে। আম্মু। আমি শুভর সাথে চলে আসলাম তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম, সাথে সাথে ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম ভাঙলো বিকালে। উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি শুভ, তানিয়া আর আন্টি বসে কথা বলতেছে। ওই তো ভাই আসতেছি। আম্মু, ভাইয়ের জন্য খাবার রেডি করো গিয়ে। এখন খাওয়া দাওয়া করবো না, পরে খাবো। দুপুরেও তো খাও নাই, এখন খেয়ে নাও, সন্ধ্যা হয়ে আসতেছে। না আন্টি, এখন আর খাবো না। ভাই আপনার সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হলো না। এই হচ্ছে আমার বোন তানিয়া, আর তানিয়া উনি হচ্ছে আমার ভাই ম্যাগ। জানি। তুই কি করে জানিস? এই তো পরিচয় হয়েছিল দুদিন আগে। ও আচ্ছা। আমরা সবাই বসে কথা বলতেছি, এমন সময় কলিং বেল বাজলো। তানিয়া দরজা খুলতে দেখলো পুলিশ কমিশনার শরীফ এসেছে। স্যার, আপনি এখানে? একটা কাজে এসেছি, মেঘ আর শুভকে ডেকে দাও। ভাইয়া তোমাদের ডাকছে, বলছে আসতে তাড়াতাড়ি। আসতেছি। আমি আর শুভ চলে আসলাম শরীফের কাছে। তানিয়া তুমি চলে যাও এখান থেকে। ঠিক আছে। ভিতরে আসেন স্যার। না, ভিতরে যাব না, আমি একটা কাজে এসেছি এখানে। 1 মাস আমাকে পাবে না। কেন, কোথায় যাবেন? একটা কাজ আছে, আর আমি একটু বাইরে কাজ করব। আপনি থাকবেন না তো কে লোকগুলোকে ধরবে? আমি একজনের নাম্বার দিয়ে যাব, নে ফোন দিলেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আমরা দুজন আরেক কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আন্টির কাছে। বসে আছি, আন্টি বলল, শুভ পুলিশ এসেছিল কেন? একটা জিনিসের জন্য এসেছে, উনি আমাদের চেনা পরিচিত। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার রুমে। দেখতে দেখতে কখন যে 4টা বছর কেটে গেছে খেয়ালই হয় নেই। ঘরে বসে আছি, এমন সময় তানিয়া এসে বলল, আমার বান্ধবীর বিয়ে কাল, আমাকে নিয়ে যেতে পারবে? পারবো। কয়টায় যাবে? সকালে যাব, রাতে চলে আসব। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে আমি চলে আসবো নে, পরে আবার রাতে গিয়ে তোমাকে নিয়ে আসবো। না, তোমাকেও আমার সাথে থাকতে হবে ওইখানে। আমি ওখানে থেকে কি করব? কেউ চেনে না, যদি কোনো মেয়ে এসে আমাকে নিয়ে যায় তখন কি হবে? যেই মেয়ে তোর দিকে তাকাবে তার চোখগুলো উঠিয়ে নিব না বুঝি?
তার চোখ ওঠাতে পারবা তুমি? পারবো। কাল যাবে মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, যাবনি। আমি তানিয়া চলে গেলাম। আমি শুয়ে পড়লাম। কি করব ভাবতেছি, এমন সময় শুভ আসলো। এসে বলল, ভাই আপনি বিয়ে করবেন কবে? কি ব্যাপার, শুভ হঠাৎ বিয়ের কথা উঠালো যে? তানিয়ার বান্ধবীর বিয়ের কথা শুনে আপনার বিয়ের কথা মনে পড়ে গেল, তাই বললাম আর কি। আমি এখন বিয়ে করব না, বিয়ে করবো আরো 2 বছর পর। তখন তো আপনি বুড়ো হয়ে যাবেন। সমস্যা নেই, হলে হবে। যে বিয়ে করার সে নিজে করবে, কাউকে জোর করে করব না। আপনি করলে আমিও করে ফেলতে পারতাম, তাই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি করবে না কি বলো? আমার পছন্দের একজন মানুষ আছে, এখন শুধু আম্মু আব্বুকে রাজি করানোর প্রয়োজন। সেটা আমি রাজি করে নিবনি। এখন চল নিচে, খাওয়া দাওয়া করবি, অনেক রাত তো হয়ে গেছে। চলো। আমরা চলে আসলাম নিচে। এসেই দেখি সবাই বসে বসে টিভি দেখতেছে। আম্মু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। তোরা খাবার টেবিলে বস, আমি এই নাটকটা দেখে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমরা খাবার টেবিলে বসে বসে কথা বলতেছি। প্রায় 1 ঘন্টা চলে গেল। শুভ বলল, আম্মু খাবার কি দিবে নাকি না খেয়েই চলে যাব? আর একটু বস, আসতেছি। আমরা আরো 1 ঘন্টা কথা বললাম, কিন্তু কে খাবার দিচ্ছে না দেখে চলে আসলাম উপরে। দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। একটু পর তানিয়া আর আম্মু এসে ডাকতে লাগলো, এই ভাইয়া ওঠ না, খাবার খেয়ে ঘুমা, রাতে না খেয়ে ঘুমাতে নেই। যা তো এখান থেকে, আর ডাকাডাকি করবি না। ওঠ না ভাইয়া, আম্মু খাবার রেডি করে বসে আছে। আমি আর শুভ উঠে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি আন্টি খাবার বেরিয়ে বসে আছে। আমরা গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে চলে আসলাম রুমে। দুজনে শুয়ে আছি। শুভ বলল, ভাই সামনের সপ্তাহে একটা মিশন আছে, ওটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে সবাইকে যেতে হবে নাকি? আমরা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। উঠে দেখি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতেছি। এমন খবরের নিউজে বলতেছে, আজ বাংলাদেশে বড় একটা ব্লাস্ট হতে চলেছে। এই ব্লাস্টে প্রায় 20 লক্ষ মানুষ মারা যেতে পারে। আমি শুভর দিকে তাকিয়ে আছি। শুভ বলল, ভাই এখন কি করব? এখন তাড়াতাড়ি চলেন আমাদের ডেরায়, না হলে 500 লোক লাগতে হবে। যা খুশি তাই কর, আগে চল, তারপর না হয় দেখা করবি। আমরা চলে আসলাম ডেরায়। শোনো, একটা বোমা আছে, মোট 20 লক্ষ মানুষ মারা গেলে আমাদের সব শেষ হয়ে যাবে। সবাই চলো আমার সাথে। ভাই আমি লোক লাগিয়ে দিতেছি। তাড়াতাড়ি কর, আমরা যেন মানুষগুলোকে বাঁচাতে পারি। আমিও কাজ করতে লাগলাম। বড় দেখে একটা ম্যাপ নিলাম। ওই জায়গায় দেখি কোথায় বেশি লোক আছে, ওইখানে যাব। ম্যাপটা ভালো করে দেখতে লাগলাম। দেখা শেষ হতেই আমরা চলে আসলাম ওই ম্যাপের জায়গায়। সারা এলাকা খুঁজে ফেললাম, কিন্তু খুঁজে পেলাম না। হঠাৎ মনে হলো স্কুলের কথা। আমরা তাড়াতাড়ি চলে আসলাম স্কুলে। সব ক্লাস খুঁজেও পেলাম না। বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ ঘড়ির কাঁটার মতো বাজতে লাগলো। আমি ওইটার অনুসরণ করতে যেতে লাগলাম। বন্ধ একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। এই দারোয়ান, এদিকে আসেন। বলেন। তাড়াতাড়ি দরজাটা খুলেন। দারোয়ান দরজাটা খুলতেই আমি ভিতরে চলে গেলাম। ব্যাগটা বের করে বাইরে এনে খুলতে দেখি অনেক বড় একটা বোম। একবার ফাটলে এইখানে সব শেষ হয়ে যাবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 20 মিনিট রয়েছে। আমি আস্তে আস্তে বোমের সব কিছু তার কাটাতেই মিহি লাগালাম, কিন্তু বমটা এমনভাবে বানিয়েছে সব তার কাটার পরও বম ফিউজ হচ্ছে না। এরপর আমি বেশি কিছু না ভেবে গাড়িতে উঠে চলে আসলাম নদীর পাড়ে। আর 2 মিনিট রয়েছে, তাড়াতাড়ি করে পানিতে ফেলে দিলাম। 2 মিনিট পর এমন বড় একটা আওয়াজ হলো, পানি সব উপরে উঠে গেছে। যাক, এতে মানুষদেরকে তো বাঁচাতে পারলাম। পিছনে তাকিয়ে দেখি শুভ দৌড়াতে দৌড়াতে আসতেছে। আমার কাছে এসে বলল, ভাই আপনার কিছু হয় নাই তো? না, আমার কিছু হয়নি। আমরা কথা বলতেছি, এমন সময় কোথা থেকে যেন একটা সাংবাদিক চলে আসলো। আমার কাছে এসেই বলল, স্যার আপনি এত বড় কাজটা কি করে করতে পারলেন? আপনি কি কোনো পুলিশ নাকি সিআইডি অফিসার? আমি পুলিশ বা সিআইডি অফিসার কোনোটাই না, আমি একজন নাগরিক। আমি নাগরিকের দায়িত্ব পালন করছি। এই বলে গাড়িতে বসে পড়লাম। সাংবাদিক ডাকতেছে, কিন্তু আমি কোনো কথাই শুনতেছি না। শুভ তাড়াতাড়ি বাসায় যা, না হলে এখানেই আমাদের শেষ হতে হবে। ভাই যাচ্ছি। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। আমরা ভিতরে যেতেই বলল,
যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। আমরা ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করতেই বসতে কলিং বেল বেজে উঠল। আন্টিকে দরজা খুলতে কয়েকজন সাংবাদিক ভিতরে চলে আসলো আর বলল, স্যার কোথায়? আমরা স্যারের সাথে কথা বলতে চাই। ওরা বাসায় নেই, আপনারা যেতে পারেন। ওরা বাসায় আছে, ওনাদেরকে ডেকে দেন। আমি হাত ধুয়ে চলে আসলাম ওদের কাছে। আপনারা সবাই বাইরে যান, আমি আপনাদের সাথে কথা বলতে আজ আপনাদের অফিসে যাব। যা যা প্রশ্ন করার ওইখানে করে নিয়ে। ঠিক আছে স্যার। ওরা চলে গেল। আমি আবার খাবার টেবিলে বসে পড়লাম। খাবার শেষ করে বসে আছি, এমন সময় শরীফের ফোন। হ্যালো মেঘ। জি বলেন। তুমি ওদের সামনে যাইও না, ওরা তোমার সব খবর জেনে যাবে। সমস্যা নেই, আমি আজ আমার আসল পরিচয় দিয়ে দিব। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ফোন দিলাম প্রধানমন্ত্রীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে কেমন আছো? ভালো আছি। আপনাকে আজ আসতে হবে একটি জায়গায়। কেন, কি হয়েছে? খবর দেখেন নাই কি হয়েছে? দেখছি। আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় আসতে হবে লোকেশন পাঠিয়ে দিও। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে চলে আসলাম আমার রুমে। মাফিয়ার ছবি ড্রেস পরে নিচে চলে আসতেই আন্টি আমাকে দেখে বলল, মেয়ে, এসব কি পড়েছ? আর তোমাকে কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনি যাকে দেখার ইচ্ছে ছিল সেই আমি। কি তুমি ওই সেই মাফিয়া কি? আমি সেই মাফিয়া কিং। শুভ, চল এখন যাই। ভাই চলেন। আমরা চলে আসলাম সাংবাদিক অফিসে। এসে দেখি সকল টিভি চ্যানেলের লোক বসে আছে আমার অপেক্ষায়। আমি যেতেই সবাই আমাকে দেখে পড়ল। MS গ্যাংস্টার এখানে। সবাই একটু চুপ করে থাকেন, সব কিছু জানতে পারবেন আশা করি। স্যার। আরেকজনের অপেক্ষা করতেছি, উনি আসলেই তারপর আপনাদের সব প্রশ্নের উত্তর দিব। কে সে যার জন্য অপেক্ষা করতেছেন? প্রধানমন্ত্রী। এটা বলতে না বলতেই প্রধানমন্ত্রী হাজির। সবাই প্রধানমন্ত্রীকে দেখে হা করে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী আমার পাশে এসে বসলো। এখন যাদের যা যা প্রশ্ন আছে করতে পারেন। আপনি এই বোমের খবর কেমন করে জানতে পারলেন আর কিভাবে বা খুঁজে পেলেন? আমি একজন মাফিয়া, আমার কাছে দেশের সব খবরই আছে। এই যে পিছনে একটা মেয়ে বসে আছে, আপনি একটু দাঁড়ান তো। স্যার আমি। ওনার সাথে যে পাশের ছেলেটা আছে, ওরা দুজনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। স্যার আপনি কি করে জানলেন আমরা দুইজন বয়ফ্রেন্ড গার্ল? বলেছিলাম না আমি একজন মাফিয়া, সব খবরই জানি। আর সবাই সাবধানে কাজ করবেন, আপনাদের উপর হামলা হতে পারে। আমি আরও কিছু কথা বলে চলে আসলাম বাইরে। প্রধানমন্ত্রীকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে তানিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, মিস্টার মাফিয়া, আপনি এখানে কেন? কোথায় থাকবো এখানে না থেকে? আমার ঘরে থাকেন। 3 বছর হয়ে গেল আপনি আমাদের বাসায় ছিলেন আর আমরা কিছুই জানি না। জানার প্রয়োজন নেই, তাই জানাইনি। ও আচ্ছা। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম, বসে আছি। এমন সময় আন্টি এসে আমার হাতে 1 কাপ চা দিয়ে বলল, মেয়ে, এই নাও তোমার চা। আমি চা খেয়ে বসে আছি। এমন সময় শুভ এসে বলল, ভাই আজকে রাতে একটা মিশনে যেতে হবে। কোথায় হবে মিশন? নরসিংদীতে, ওইখানে বড় একটা পাহাড় আছে, ওইখানে হবে। আচ্ছা ঠিক আছে, যাবনি। কি রে শুভ, তুই মেয়েকে কি বলতেছিস? আন্টি তেমন কিছু না, একটু পার্সোনাল কথা বলতেছি। আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আন্টি, শুভর তো অনেক বয়স হয়েছে, একটা ভালো চাকরিও করে ও। এখন শুভ চাচ্ছিল বিয়ে করতে। আপনার কাছে বলতে লজ্জা পাচ্ছিল, তাই আমাকে বলেছিল কিছুদিন আগে। কি রে শুভ, মেঘ যা বলতাছে সব সত্য নাকি? আসলে আম্মু, মেয়ে কি তোর পছন্দ আছে নাকি আমরা মেয়ে খুঁজবো? কার জন্য মেয়ে খুঁজবে আম্মু? শুভর জন্য মেয়ে খুঁজবো। তোমার ছেলে তো আমার বান্ধবী শুভার সাথে প্রেম করে। কি রে শুভ, সত্যি বলছি নাকি মিথ্যা? তুই কি করে জানিস আমি তোর বান্ধবীর সাথে প্রেম করি? আমার বান্ধবী, ওরা আমার কাছে কখনো লুকায় না কিছু। আম্মু, আমি ওই মেয়েকে আমার ভাবি করে আনবো না। কেন, মেয়ের কি কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা না, বেশি রাগ আর ঝগড়া করা হয় বেশি।
তাহলে তো এই মেয়েকে আমার বাড়ির বউ করে আনা যাবে না? আম্মু চলো। আমার আর একটা বান্ধবী আছে, খুব ভদ্র, কারোর সাথে ঝগড়া করে না, তোমার খুব পছন্দ হবে মেয়েটাকে। আম্মু, আমি যাকে পছন্দ করি তার সাথে বিয়ে না হলে আমি বিয়েই করব না। আরে শুভ, তুই চিন্তা করিস কেন? ওরা না বিয়ে দিলে আমি তোকে কাজী অফিস থেকে বিয়ে করিয়ে দিব। ভালোই হবে, তাহলে চলো আজই বিয়ে করব। চল। আমরা যদি চলে যেতে যাব, তানিয়া হাসতে হাসতে বলল, আমার ভাইটা পাগল বুঝি, আমার বান্ধবীকে খুব ভালোবাসে। যা, তোকে আমার বান্ধবীর সাথেই বিয়ে দিব, হয়েছে এখন? ভাই, এখন একটু রেস্ট নেন, আবার তো রাতে যেতে হবে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম রাত 8টায়। খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। শুভ ড্রাইভ করতেছে, আমি বসে আছি। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামলো নরসিংদী জেলায়। আমরা মিশনের জন্য রেডি হয়ে নিলাম। রাত প্রায় 1টা, এখনো কোনো মানুষ আসতেছে না। কিরে শুভ, মানুষ কোথায়? ভাই একটু ধৈর্য ধরেন, আসবে আসবে। প্রায় 30 মিনিট পর গাড়ির আওয়াজ শুনতে পেলাম। সামনের গাড়ির চাকাগুলো গুলি করে টায়ার ফাটিয়ে দিলাম, যাতে পিছনের গাড়িগুলো সামনে না আসতে পারে। ভাই, গাড়ির চাকা লিক হয়ে গেছে, টায়ার পাল্টাতে হবে। তাড়াতাড়ি পাল্টা, অনেক দেরি হয়ে গেছে আজ। যদি বস জানতে পারে আজকে ঠিকমতো মেয়েগুলোকে পাচার করতে না পারি, তাহলে আমাদের উপর তুমুল ঝড় যাবে বলে রাখলাম। গাড়ি ঠিক করতেই আমরা গুলি মারতে লাগলাম, উল্টো ওরা গুলি মারতে লাগলো। হঠাৎ একটা গুলি আমার হাতে এসে লাগলো। আমি চিৎকার দিয়ে উঠতেই শুভ দৌড়ে এসে আমার কাছে আসলো। ভাই কি হয়েছে? কিছু হয় নাই রে, তুই ওই দিকটা সামলা, আমি এই দিকটা আছি। আপনার হাত থেকে তো রক্ত পড়তেছে, আপনি গাড়িতে চলে যান, গাড়িতে সবকিছু আছে। তুই যা, আমি রক্ত পড়া বন্ধ করতেছি। শুভ চলে গেল। আমি আমার শার্টটা খুলে রক্ত পড়া আটকিয়ে আবার গুলি করতে লাগলাম। রাত প্রায় 3টা, এখনও মিশন চলতেছে। বেশি দেরি না করে মিশন শেষ করে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরতে দেখি শুভ আমার সামনে দাঁড়িয়ে আছে। কি রে শুভ, এখানে কেন? কাল মিশনে আপনার হাতে গুলি লাগায় অনেক রক্ত পড়ছে, তাই আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, পরে আপনাকে এখানে নিয়ে আসছে। ও আচ্ছা। আমি উঠে বসতেই মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে, তাই বেশি কিছু না ভেবে চলে আসলাম, আবারও শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠে দেখি শুভ বসে আছে চেয়ারে। রাতে ঘুমায় নেই, তাই ঝিমাচ্ছে। আমি শুভকে না ডেকে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে একটা নার্স দাঁড়িয়ে আছে। যেই শুভ করে ডাকতে যাবে আমি ইশারায় মানা করলাম যাতে না ডাকে। আমি চলে আসলাম নিচে, রিলিজ নিয়ে চলে আসলাম উপরে। এই শুভ ওঠ, বাসায় যাব। ঠিক আছে। ভাই আপনি ড্রাইভিং সিটে বসেছেন কেন? তুই পিছনে বস, আমি ড্রাইভ করব। আপনার ড্রাইভ করতে হবে না, আপনার হাত ভালো না, আপনি পিছনে বসেন। না, তুই পিছনেই বস। শুভ পিছনে বসতে আমি গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। কলিং গ্লাসে তাকিয়ে দেখি শুভ ঘুমাচ্ছে। আর ডাকলাম না, শুভ অনেক পরিশ্রম করে। আমি গাড়ি চালিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল। কি ব্যাপার তানিয়া, তুমি আজ কলেজে যাও নাই? না, যাই না। তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? তেমন কিছু হয়নি। শুভকে ডেকে ভিতরে নিয়ে আসো, আমি রুমে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় শুভ আসলো। চলেন রেস্ট করব, এখন আর কোনো কাজ নেই, বাকিটা ওরাই সামনে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে। আমরা চলে আসলাম রুমে, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠলাম বিকাল 3টা। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে, বসে আছি। এমন সময় আন্টি এসে বলল, মেয়ে খাবার খেয়ে নাও, খাবার বাড়তেছি। না আন্টি, এখন খাবার খেতে ইচ্ছে করছে না, খাবার খাবো না। আচ্ছা ঠিক আছে। আর শুভ, তোকে নিয়ে আজ আমরা তোর হবু বউয়ের বাড়িতে যাব, সন্ধ্যায় রেডি থাকিস। আচ্ছা আম্মু। আমি আর তানিয়া বসে গল্প করতে লাগলাম। তানিয়া বলল, শুভর তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে কবে বিয়ে করবে? দেখো তানিয়া, আমার পরিবার বলতে কেউ নেই। শুভকে আমি আমার নিজের ভাই মনে করি। এখন আমি যদি বলি তোমাকে বিয়ে করব, তাহলে এটা বাজে জিনিস হয়ে যায়, তাই আমি পারবো না আমি এটা বলতে। সামনে তাকিয়ে দেখি শুভ দাঁড়িয়ে আছে। আরে শুভ আয়। ভাই আপনিও আমার সাথে যাবেন। আমি গিয়ে কি করব? তোর যখন পছন্দ হয়েছে বিয়ে করে ফেলবি। ভাই আপনি না গেলে আমিও যাব না। আচ্ছা ঠিক আছে, যাবনি। আর তোর বিয়ে হয়ে গেলে আমি আবার বাসায় চলে যাব।
কেন আমাদের বাসা কি ভালো লাগে না? তা না, তুই তো বিয়ে করে নিবি, আমি থেকে কি করব? আমি থাকলে তোর বউকে সময় দিতে পারবি না। সমস্যা নাই, শুভা আমার আর আপনার ব্যাপারে সবই জানে। সন্ধ্যায় চলে আসলাম শোভাদের বাসায়, বসে আছি। তানিয়া গিয়ে শোভাকে নিয়ে আসলো। শুভ বলল, ভাই সামনে তাকিয়ে দেখেন তো মেয়েটা কেমন। আমি সামনে তাকাতেই দেখি আমার বোনের মতো চেহারা, কোনো পরিবর্তন নেই। সাথী, তুই এখানে? ভাই কাকে কি বলতেছেন আপনি? শুভ, তুই যাকে শোভা ভাবতেছিস এটা শোভা নয়, এটা আমার বোন সাথী। ভাইয়া আপনি এসব কি বলতেছেন? আমি কোনো সাথীবাদী না, আমি হচ্ছে শুভা। আমি আর কিছু বললাম না। আমি সবাই বিয়ের দিন তারিখ ঠিক করে যাওয়ার পর আমি আবার চলে আসলাম শোভাদের বাসায়। কলিং বেল দিতেই শোভার আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি আবার এখানে কি করতে এসেছো? আন্টি, আমি সত্যটা জানতে এসেছি, শোভা কি আপনার মেয়ে নাকি অন্য কারো? তুমি ভেতরে আসো, তারপর বলছি। আমি ভিতরে যেতেই শোভার মা বলল, শুভা আমাদের মেয়ে না, তোমার আঙ্কেলের বন্ধুর মেয়ে হচ্ছে শুভা। সাব্বির চৌধুরীর মেয়ে হচ্ছে শুভা। আমি আমার আব্বুর ছবিটা বের করে দেখিয়ে বললাম, দেখো তো এই সাব্বির চৌধুরী কি না? উনি। তার মানে এটাই আমার বোন সাথী, যাকে আমি হারিয়ে ফেলেছিলাম। মেঘ প্লিজ, শুভাকে আমার থেকে কেড়ে নিও না। ছোট থেকে লালন পালন করে এসেছি, শুভাকে কখনো মা বাবার দুঃখ বুঝতে দিইনি। তুমি আমার মেঘ ভাইয়া। আমি শোভাকে জড়িয়ে ধরে বললাম, আমি তোর মেঘ ভাইয়া। আন্টি, আমি এখন যাই, আবার আসবো কাল। ভাইয়া আজকে থেকে যাও না। না, আজ থাকবো না, কাল এসে থাকবো। আচ্ছা ঠিক আছে, যাও। আমি বাইরে বেরিয়ে দেখি শুভ দাঁড়িয়ে আছে। কি রে শুভ? ভাই আমি জানতাম আপনি আসবেন, তাই আমি চলে এসেছি। আর শুভা যে আপনার বোন এটা আমি আগে থেকেই জানি, তাই আপনার সাথে শুভার দেখা করিয়ে দিলাম যাতে চিনতে পারেন। ভালো করেছিস, চল এখন, রাত তো 10টা বেজে গেছে। চলেন ভাই। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে তানিয়ে এসে দরজা খুলে দিল। আমি সোজা আমার রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় তানিয়া এসে বলল, মেঘ কি করো? কিছু না তো, এত রাতে তুমি এইখানে কেন? ঘুম আসতেছে না, তাই গল্প করতে আসলাম। এখন গল্প করা যাবে না, যাও তোমার রুমে যাও। কেন গল্প করা যাবে না? আচ্ছা ঠিক আছে, গল্প করতে হবে না, সারা রাত ফোনে কথা বললেই চলবে। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন যাও তুমি, শুভ চলে আসবে। ঠিক আছে। তানিয়া চলে যেতে আমি বিছানায় শুয়ে পড়লাম, কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। এমন সময় কখন যে শুভ আমার পাশে এসে শুয়ে পড়ছে খেয়ালই নেই। আমি আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 10টায়, শুভর ডাকে। ভাইয়া ওঠো, সকাল হয়েছে তো। উঠতেছি, তুই যা। তাড়াতাড়ি নিচে আসো। শোভা চলে যেতেই আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই বসে আছে। আমি যেতেই শোভা বলল, ভাইয়া এইখানে এসে বসো, তোমার ব্যাপারেই কথা বলছি। আমার ব্যাপারে কি কথা বলতেছিস? তোমার বিয়ের ব্যাপারে কথা বলছি। আমি এখন বিয়ে করব না, তোরা যাই বলিস না কেন। কেন বিয়ে করবে না শুনি? কি হয়েছে তোমার যে বিয়ে করবে না? কিছু হয় নাই, আমি বিয়ে করলেও আরো 2 বছর পর বিয়ে করব। 2 বছর পর কেন? এমনি। তা বিয়ের কেনাকাটা কবে করবে? আমি চাইছিলাম আজকে বিকালে বিয়ের কেনাকাটা করে ফেলতে, এখন সবাই কি বলো? আজকে সবকিছু কেনাকাটা করে ফেললেই হবে। তো বিকালে সবাই যাবে, আমার চেনা পরিচিত একটা দোকান আছে, ওইখান থেকে সবকিছু কেনাকাটা করবে। ভাইয়া আমি চাইছিলাম বসুন্ধরা মার্কেট থেকে সবকিছু কেনাকাটা করার জন্য। আচ্ছা ঠিক আছে, বসুন্ধরায় আয়, যাবো তাহলে সবাই। এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও, 2টার দিকে রওনা দিব। ভাই। আমরা সবাই খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় শুভ এসে বলল, ভাই আজকে রাতে একটা মিশন আছে, ওইটাই আমি একাই যাব না। তোকে একা যেতে দেই কি করে, আমিও যাব তোর সাথে। ছোটখাটো মিশন আমি একাই সামনে নিতে পারবো, আর লোক আছে তো আমার সাথে। থাকুক, আমিও যাব, এটাই ফাইনাল। রেডি হয়ে নে, এখন চলে যাব শপিং করতে। ঠিক আছে, আপনিও রেডি হয়ে নেন। আমি রেডি হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছে। সবাই চলে যায়। চলো। আমরা চলে আসলাম বসুন্ধরায়। আগে মেয়েদের শাড়িটা পছন্দ করে নেওয়া যাক। আন্টি, আপনারা সবাই শাড়ি দেখেন, আমি আসতেছি। শুভ তুই থাক ওদের সাথে। আপনি কোথায় যাবেন ভাই? আমি নিচ থেকে আসতেছি। আচ্ছা যান। আমি নিচে চলে আসলাম। নিচে এসে ব্যাংক থেকে 20 লক্ষ টাকা উঠিয়ে নিলাম।
কত খরচ হয় কে জানে। আমি টাকা তুলে চলে আসলাম শুভর কাছে। শুভ, এই নে 10 লাখ টাকা রাখ, যা কিনা হয় টাকাগুলো দিয়ে দিস। ভাই আমি ওদের হাবভাবই বুঝতেছি। এই শাড়ি কিনে 10 লক্ষ টাকা লাগিয়ে ফেলবে, কারণ একটা শাড়ির দাম 40 থেকে 80 হাজার টাকা। আচ্ছা, ওদের ইচ্ছে মতো কিনুক, সমস্যা নেই, টাকা লাগলে আমি দেবনি, তুই 1 টাকাও খরচ করবি না। এই শোভা শাড়ি কেনা হয়েছে নাকি? না ভাইয়া, এখন দেখো তো এই শাড়িটা কেমন। ভালোই তো, কিনে নে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি চলে আসলাম ছেলেদের শপিং মলে। ওদের শাড়ি কেনাকাটা করতে করতে শুভর সব কিছু কিনে ফেললাম। শুভর সব কিছু কিনে চলে আসলাম শোভাদের কাছে। কিরে, তোদের এখনও কেনা হয়নি? ভাইয়া হয়েছে, এখন গহনার দোকানে যাব। আচ্ছা যা, ওই যে সামনের দোকানটাই গহনার দোকান, আমরা এইগুলো গাড়িতে রেখে আসি। আচ্ছা ভাইয়া যাও। আমি চলে আসলাম নিচে, সব কিছু হিসাব করে গাড়িতে রেখে আবার চলে আসলাম গহনার দোকানে। এসে দেখি সবার গহনা কেনা শেষ। সব কিছু কেনাকাটা করতে করতে প্রায় 4টা বেজে গেছে। আমরা সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় শুভ এসে বলল, ভাই চলেন এখন। চল। আমরা নিচে চলে আসলাম। যেই বাইরে বের হতে যাব এমন সময় শোভা বলল, ভাইয়া তোমরা দুজন কোথায় যাইতেছো? এই তো 3 রাস্তার মোড়ে থেকে আসতেছি, তোরা দরজা দিয়ে ঘুমিয়ে থাকিস। তোমরা কি 3 রাস্তার মোড়ে ঘুমাবে নাকি? না, 3 রাস্তার মোড়ে ঘুমাবো কেন, আমাদের আস্তে আস্তে রাত 2টো বাজবে, এখন যাই। এই বলে চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে চলে আসলাম সেই মিশনের জায়গায়। এসে দেখি আমাদের লোক আগে থেকেই চলে এসেছে। কি ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি এইখানে চলে এসেছো? ভাই মিশন কমপ্লিট করে ফেলেছি আপনার আসার আগেই। আমি অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রইলাম। শুভ বলল, তোমরা এইসব কিছু বলতেছো, আমরা আসার আগেই তোমরা মিশন শেষ করে ফেলছো? আপনি চাইলে এসআই শরীফকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। আমি এসে আই শরীফকে ফোন দিলাম। হ্যালো। বাহ মেঘ বাহ, তোমাদের লোকেরা তো পুরাই কামাল করে দিয়েছে। আর তোমাকে যেতে হবে না মিশনে, ওরা একাই পারবে। 300 জনকে মেরে আমাদের হাতে তুলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রেখে দিলাম। রেখে গাড়িতে চলে আসলাম। আচ্ছা এখন তোমরা বাসায় চলে যাও, আর সবাইকে বলে দিও এই শুক্রবার এই কমিউনিটি সেন্টারে থাকার জন্য। শুভর বিয়ে আমার বোনের সাথে। ঠিক আছে ভাই, সবাইকে বলে দিব নে। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই শুভা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার ভাইয়া, রাত কি 2টা বেজে গেছে নাকি? রাত 2টা বেজে গেছে, তাই তো চলে এসেছি। ও আচ্ছা, যাও এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে বসে আছি। শুভ এসে বলল, ভাই ঘুমিয়ে পড়েন, কোনো টেনশন নাই। এখন আমাদের লোকদের ভালোভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ওরাই এখন থেকে পারবে। আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি বাড়ি সাজাচ্ছে লোকগুলো। কি রে শুভ, ওদেরকে বলেছিস বাড়ি সাজাতে? আমি কিছু জানি না, আমি বাইরে থেকে এসে দেখি ওরা বাড়ি সাজাচ্ছে। শুভাকে জিজ্ঞেস করেন। কি রে শুভ, ওদের কে বলেছে বাড়ি সাজাতে? আমি বলেছি ওদের বাড়ি সাজাতে। কেন, কি হয়েছে? কিছু হয় নাই, আমিও অন্যজনদের বলে রেখেছিলাম যে বাড়িটা সাজিয়ে রাখতে। ওদের বলে দাও আমাদের ওই বাড়িটা সাজাতে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের বলে দিলাম। ওরা ঠিক মতো কাজ করতে লাগলো। আমি বসে আছি, এমন সময় তানিয়া আসলো। কি করছো? দেখতেছো না বসে আছি। খেয়েছো সকালে? খাইছি, তুমি খাইছো? আমিও খেয়েছি। আমি একটু শপিং মলে যাবো, নিয়ে যাবা? কেন, কাল কিছু কিনো নাই? কিনেছি, কিন্তু একটা শাড়ি পছন্দ হয়েছিল, ওইটা কিনবো। ও আচ্ছা। দেখতে দেখতে শুভর বিয়েটা শেষ হয়ে গেল। আমিও চলে আসলাম আমার আগের বাসায়। একাই থাকি এখন। শুভর বিয়ে শেষ হয়েছে আজ 2 মাস চলছে। বিছানায় শুয়ে আছি, এমন সময় শুভর ফোন। ভাইয়া কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। একটু আসতে পারবে ভাইয়া? এখন কোথায় আসবো? শুভদের বাসায় আসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি একটু পর। আসো। আমি ফ্রেশ হয়ে গাড়িটা নিয়ে চলে আসলাম শুভদের বাসায়। আজ 2টি মাস পর এসেছি এইখানে। কেমন কেমন যেন লাগতেছে। কলিং বেল দিতে তানিয়া এসে দরজা খুলে দিল। তানিয়াকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি আছে। আমি কিছু না বলে চলে আসলাম ভিতরে। এসে দেখি শুভ বসে আছে। কি রে শুভ, এখন তো আর কোনো মিশন নেই, খবর কেন দিলি?
আমাদের লোকেরাই করে ফেলতে পারে, আমাদের প্রয়োজন নেই এখন। ও আচ্ছা, শুভা কোথায়? এই তো ভাইয়া আমি এখানে। খিরে তুই কান্না করতেছিস কেন? কান্না করতেছি না তো ভাইয়া, পেঁয়াজ কাটতেছি, চোখে জাল ধরেছে। ও আচ্ছা, তা কিসের জন্য ডেকেছিস ওইটা বল। আগে খাওয়া দাওয়া করো, তারপর বলতেছি কেন ডাকছি। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছি। শুভা বলল, ভাইয়া তোমার বিয়ে ঠিক করেছি, আর দেরি করব না, এই মাসেই তোমার বিয়ে দিয়ে দেবো। কার সাথে বিয়ে দিবি আমাকে? আমি তো দেখতে কালো, কেউ কি আমাকে পছন্দ করবে নাকি? কে বলেছে আমার ভাই কালো? আমার ভাই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার ননদের সাথে তোমার বিয়ে দেব। আমার ননদ কি বিয়ে করবে নাকি? সবাই যদি রাজি থাকবে আমি বাধা দিব কেন? আমার তো আর আম্মু আব্বু নেই যে তারা বলবে। কেন? আমি আছি না তোমার? আসছি তো, এখন আমি চলে যাই, একটা কাজ আছে। তুমি তো ওই বাসায় একাই থাকো, এখন যে কি করবে? রাতে যাইও, তোমার বিয়ের সামনে শুক্রবারে দিব। তোদের যেটা খুশি। আমি আর কিছু না বলে শুভর সাথে কথা বলতেছি। শুভ, আমরা একটা অফিস খুলেছি, 1 বছর হয়েছে, খুব ভালো চলে এখন অফিসটা। আপনি অফিস খুলতেছেন এটা আমি আজ জানলাম। কাউকে বলিনি। চলো অফিস থেকে ঘুরে আসি, অফিসে একটা কাজেও আছে, ওটা সেরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি চলে আসলাম নিচে, আমার গাড়িটা নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। প্রায় 25 মিনিট পর চলে আসলাম অফিসে। এসে দেখি সবাই ঠিকমতো কাজ করতেছে। আমি যেতেই ম্যানেজার এসে বলল, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। এই হিসাবগুলোর কথা বলছিলাম, এই মাসে তো আমাদের অনেক টাকা আয় হয়েছে, যদি আরেকটা অফিস করে ফেলতেন তাহলে ভালো হতো আরও। আমিও তাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। এই নেন হিসাবটা, একটু দেখে নেন। আমি হিসাবটা দেখে নিলাম। হিসাব দেখে শুভকে নিয়ে পুরো অফিস ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই শুভ এসে বলল, ভাইয়া এখন কি চলে যাবে নাকি? হ্যাঁ এখনই চলে যাব। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার বাসায়। ফ্রেশ হয়ে এসে দেখি তানিয়া ফোন দিতেছে। আমি রিসিভ করে কানে ধরতেই তানিয়া বলল, কি করো এখন? এই তো ফ্রেশ হয়ে মাত্রই আসলাম, তুমি কি করো? আমি শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলছি। খেয়েছো তুমি? খাবো একটু পর, তুমি খাইছো? না, আমিও খাবো একটু পর। তানিয়ার সাথে এইভাবে কথা বলতে বলতে কখন যে 1 ঘন্টা কেটে গেল খেয়ালই নেই। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। বিয়ের সব কিছু কেনাকাটা করতে চলে আসলাম বসুন্ধরায়। কেনাকাটা করতে করতে কখন যে রাত 8টা বেজে গেছে খেয়ালই নেই। সব কিছু কেনাকাটা করে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে প্রায় 5টি দিন চলে গেল। গ্রাম থেকে আবুল চাচারা এসেছে, রহিমও এসেছে। বাড়িটা আজ ভর্তি ভর্তি লাগছে, মনে হচ্ছে প্রিয় মানুষগুলো সবাই কাছে এসে। দেখতে দেখতে আরও 2টা দিন কেটে গেল। আজ আমার বিয়ে, সবাই রেডি হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে চলে আসলাম মসজিদে, জুমার নামাজ আদায় করে চলে আসলাম বাসায়। 3টার দিকে রওনা দিলাম শুভদের বাড়ির উদ্দেশ্যে। আস্তে আস্তে 3:30 বেজে গেছে। বরযাত্রী খাওয়া দাওয়া শেষ হবার পর বসে আছি। কিছুক্ষণ পর কাজী আসলো, আমাদের বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। সব নিয়ম কানুন শেষ করে গাড়িতে চলে আসলাম। এমন সময় শুভা আসলো আমাদের সাথে। ভাইয়া আমিও যাব তোমাদের সাথে। শুভা এসে আমার তানিয়ার পাশে বসলো। তানিয়া খুব কান্না করতেছে, আমি টিস্যু দিতেছি। শুভা আস্তে আস্তে বলল, ভাইয়া এই সবগুলো টিস্যু কি ভাবির জন্য আনছো নাকি? তানিয়ার জন্য আনছি, যাতে কান্না করলে একটা একটা করে দিতে পারি। ভাবি কিছু বলেন না ভাইয়াকে, আমি হলে তো এতক্ষণে পিটিয়ে ভর্তা বানাই দিতাম। এখন কিছু বলবো না, সময় তো রাতে আসছে, তখন ধরবো তোমার ভাইকে। আমরা বাসায় চলে আসলাম। সবাই বউকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি শুভ আরও কয়েকজন ছাদে চলে আসলাম। ছাদে এসে গল্প করতেছি। কখন যে রাত 1টা বেজে গেছে খেয়ালই নেই। বসে বসে গল্প করতেছি। শুভ আসলো আর বলল, ভাইয়া ভাবি বসে আছে একা একা, ঘর যাও তাড়াতাড়ি। যাইতেছি। এখনই যাও। আমি চলে আসলাম বাসর ঘরে। সামনে ঘরে ঢুকতে ভয় করতেছে, কি করব, দাঁড়িয়ে আছি। এমন সময় শুভ এসে বলল, ভাইয়া ভেতরে যাও না কেন? যাচ্ছি এই বলে চলে আসলাম রুমের ভিতরে। দরজা লাগাতে তানিয়া নড়েচড়ে বসলো। আমি খাটের কাছে যেতেই তানিয়া আমার পায়ে ধরে সালাম করলো। আমি তানিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। তানিয়া, তোমার কি অজু আছে?
আছে। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। জায়নামাজ পেছানো আছে, চলেন। আমরা দুজনেই 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। তানিয়া খাটে চলে গেল, আমিও চলে আসলাম খাটে। তানিয়া, এই নাও তোমার পাওনা টাকা। এটা তোমার কাছেই রেখে দাও, আমার লাগবে না। না, এটা তোমার টাকা, আমার টাকা এটাতে আমার কোনো হক নেই। তানিয়া টাকাগুলো রেখে দিল। আমি তানিয়ার ঘোমটাটা সারাতেই বললাম, মাশাল্লাহ। এমন করে কি দেখছো? তোমাকে দেখতেছি। এই নাও, এই দুধটা অর্ধেক খেয়ে বাকি অর্ধেক আমাকে দিও। ঠিক আছে, আমি অর্ধেক দুধ খেয়ে বাকিটা তানিয়াকে দিতেই তানিয়া খেয়ে নিল। এখন আমার ইচ্ছেটা পূর্ণ করো। এই ইচ্ছে পূর্ণ করতে হলে তো অনেক কষ্ট করতে হবে। আমি কষ্ট করতে রাজি আছি। তাহলে শুরু করি। আহা ক্যা বাত है, হাই হাই। এই বলে তানিয়ার উপরে চাপিয়ে পড়লাম, মুখে গালে গলায় খুঁটে কিস করতে লাগলাম। আস্তে আস্তে শাড়িটা খুলে নিচে ফেলে দিলাম। এস, বাকিটা আর বলবো না, বাকিটা ইতিহাস হয়ে থাক। আজ গল্পটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে যত মাপি সিরিজ গল্প শুনবেন সব আমার কন্টে। চলো বাই, টাটা, সবাই ভালো থাকবেন।